আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। তো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমাদের কৃষি শিক্ষা ষষ্ঠ শ্রেণীর এই ক্লাস নিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে। তো আজকের এই ভিডিওতে আমরা কৃষি শিক্ষার প্রথম যে অধ্যায়টা আছে সেটা নিয়ে আলোচনা করব। কৃষি শিক্ষা বইটি এইটাই হচ্ছে তোমাদের 2025 শিক্ষাবর্ষের বই, যেটা 2013 সাল থেকে পরিমার্জন করা হয়েছে এবং এখানে লেখা আছে 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত, অর্থাৎ তোমরা যারা 2025 শিক্ষাবর্ষে আছো তোমাদের এই বইটাই মূলত ষষ্ঠ শ্রেণীতে পড়ানো হবে। অনেকে বই পেয়েছে, আবার অনেকে বই পায়নি, তো যারা বই পাওনি তারা দেখে নাও। এটাই হচ্ছে তোমাদের মূলত কৃষি শিক্ষা বইয়ের মানে উপরের যে পেজটা থাকবে ওটা এরকম হবে। এবং কৃষি শিক্ষা বইটি কয়েকটা অধ্যায়ে বিভক্ত করা হয়েছে, যেখানে মোটামুটি ষষ্ঠ অধ্যায় অর্থাৎ 6টা অধ্যায়ের মতো আছে। অধ্যায়গুলো হলো: প্রথম অধ্যায় সেটা হচ্ছে আমাদের জীবনে কৃষি। তারপর আছে দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি। তারপর আছে কৃষি উপকরণ, কৃষি ও জলবায়ু। পঞ্চম অধ্যায় আছে হচ্ছে কৃষি উপাদান। এবং সর্বশেষ ষষ্ঠ অধ্যায় যেটা আছে ওইটা আছে হচ্ছে বনায়ন। এই অধ্যায়গুলো তোমাদের মূলত কৃষি শিক্ষা বইয়ে থাকবে। তো আজকের ভিডিওতে আমরা আমাদের জীবনে কৃষি অর্থাৎ প্রথম যে অধ্যায়টা আছে সে অধ্যায় নিয়ে আলোচনা করব এবং প্রথম অধ্যায়ের পড়া বিষয়ে কথাবার্তা বলবো। তো চলো প্রথম অধ্যায় শুরু করি। প্রথম অধ্যায় আমাদের জীবনে কৃষি। বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। আমরা যারা বাংলাদেশে বসবাস করি তাদের মধ্যে সবাই এই কথা জানি যে বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ এবং আমাদের জীবনে কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ, আমাদের দেশটাই পরিচালিত হয় কৃষির মাধ্যমে। কৃষির বিভিন্ন দ্রব্যাদি উৎপাদন করার মাধ্যমে, অর্থাৎ ধান, পাট ইত্যাদি ফসল আমরা উৎপাদন করার মাধ্যমে সেগুলো বিদেশে রপ্তানি করা এবং আমাদের নিজের নিজেদের চাহিদা পূরণ করার পাশাপাশি আমরা এগুলোকে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি এবং এটার মাধ্যমে আমাদের দেশ কিন্তু পরিচালিত হয়। আমাদের জীবনে কৃষি হচ্ছে অত্যন্ত এই জন্য গুরুত্বপূর্ণ, কেননা কৃষি আমাদের দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদাগুলো মেটানোর প্রায় সকল উপকরণ উৎপাদন ও সরবরাহ করে। যেমন আমরা যদি বাড়িঘর করতে চাই, বাড়িঘরের বিভিন্ন আসবাবপত্রের জন্য যে কাঠগুলো প্রয়োজন সেগুলোও কিন্তু আমরা মোটামুটি কৃষি থেকেই পাই, কেননা গাছপালা এগুলো সব কিছুই কিন্তু কৃষির অংশ। আমরা যে খাবার খাই সেই খাবারগুলো কিন্তু কৃষি থেকেই আসে। অর্থাৎ মানুষের যে মৌলিক উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানটা সেটা হচ্ছে খাদ্য। এটা কিন্তু কৃষি থেকে আসে, এই কারণে কৃষি কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্য পণ্য ও সেবা ক্রয়ের অর্থ কৃষি যোগান দেয়। খাদ্য, বস্ত্র, বাসস্থান ও স্বাস্থ্য খাতের চাহিদা পূরণে আমাদের জীবনে কৃষির তাই ব্যাপক ভূমিকা রাখে। কৃষির অন্তর্ভুক্ত বিষয়গুলো যেমন ফসল, পশু পাখি, মৎস্য ও বনায়ন নেই হচ্ছে কৃষির পরিধি। অর্থাৎ ফসল, তারপর হচ্ছে যে পশু পাখি, মৎস্য অর্থাৎ মাছ এবং বনায়ন অর্থাৎ কৃষির অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে, যেমন ফসল, পশু পাখি, মৎস্য, বনায়ন ইত্যাদি নিয়েই হলো কৃষির পরিধি। এখানে কিছু ছবি দেওয়া আছে কৃষির উদাহরণের, যেমন মাঠ ফসল, সামাজিক বনায়ন, এরপরে আছে হচ্ছে গরু, ছাগল, রুই মাছ ইত্যাদি দেওয়া আছে। এই অধ্যায় শেষে আমরা মূলত বাংলাদেশের যে কৃষির পরিধিটা আছে এই কৃষির পরিধি সম্পর্কে জানবো। প্রথমটা হচ্ছে আমরা বাংলাদেশের কৃষি পরিধি সম্পর্কে জানবো এবং পরিসর ব্যাখ্যা করতে পারবো। এবং দ্বিতীয় হচ্ছে কৃষিভিত্তিক তথ্য, সেবা প্রাপ্তির উৎস এগুলো নিশ্চিত করতে পারবো। এখানে প্রথম পার্ট যেটা আছে সেটা হচ্ছে কৃষির পরিধি, অর্থাৎ আমাদের কৃষির পরিধি কতটুকু এবং এর পরিসরটা কি আসলে। কৃষি একটি আধুনিক এবং অত্যন্ত সম্মানজনক পেশা, কারণ এর মাধ্যমেই মানুষের মৌলিক চাহিদাগুলো মেটানো হয়। মানুষের যে প্রকৃত মৌলিক চাহিদাগুলো আছে সবগুলোই কিন্তু কৃষির মাধ্যমে একমাত্র মেটানো সম্ভব হয়। এই জন্য কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের মৌলিক চাহিদা বলতে মূলত বোঝায় খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা। এইগুলো হচ্ছে মূলত বাংলাদেশের মানুষের বা সকল দেশের মানুষেরই হচ্ছে মৌলিক যে চাহিদাগুলো আছে সেগুলা। তাই সঙ্গত কারণে কৃষির পরিধি ব্যাপক। ফসল উৎপাদন, পশুপালন, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, বনায়ন ইত্যাদি কৃষির অন্তর্ভুক্ত বিষয়। কৃষি আমাদের খাদ্য যোগান দেয়। ধান, গম, আলু, ভুট্টা, শাকসবজি, ফল ফলাদি এসব খাদ্য ও পুষ্টি আমরা কৃষি থেকে পাই। পাট, তুলা ও রেশম কাপড় তৈরির সুতা পাই হচ্ছে কৃষি থেকে মূলত। কাঠ, বাঁশ, খড়, শন, গোলপাতা ইত্যাদি থেকে গৃহ নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র পাই। বাঁশ, খড়, আম গবাদি পশুর গোবর, গাছের ডাল ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করি। কাঠ ও আখের ছোবড়া, বাঁশ ইত্যাদি থেকে আমরা কাগজ পাই। আমলকি, হর্তকি, বহেরা, থানকুনি, বাসক ইত্যাদি থেকে ওষুধ পাওয়া যায়। দুধ, মাংস, ডিম এবং পুষ্টি সমৃদ্ধ খাবার আমরা পেয়ে থাকি পশু পাখি লালন করে। আর এইসবই হলো কৃষি। খাদ্য উৎপাদন এবং বস্ত্র বাসস্থানের উপাদান সরবরাহ করে থাকেন কৃষক। অর্থাৎ খাদ্যের যে উৎপাদন আছে এবং বস্ত্র বাসস্থানের যে উপাদানগুলো আছে এগুলো কিন্তু সরবরাহ করে থাকে কৃষক। কৃষক কাকে বলে? যারা কৃষিকাজ করে তাদেরকে মূলত কৃষক বলা হয়। কৃষিভিত্তিক বাংলাদেশের সার্বিক উন্নয়ন কৃষি নির্ভর। তাই কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে। আমাদের এই মৌলিক চাহিদাগুলো মেটানো হয় বিভিন্ন ফসল উৎপাদন, পশু পাখি প্রতিপালন, মৎস্য চাষ ও বনায়নের মাধ্যমে। বিভিন্ন ফসল বলতে মাঠ ফসল, দানা, তেল, আঁশ, পানীয়, ডাল ও উদ্যান জাতীয় ফসলকে বোঝায়। পশু পাখি প্রতিপালন বলতে স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু, হাঁস মুরগি পালন এবং পশু খাদ্য উৎপাদনকে বোঝায়। মৎস্য চাষ বলতে বদ্ধ এবং
মুক্ত জলাশয়ের বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন জাতের মাছের চাষকে বোঝায়। আর বনায়ন বলতে প্রাকৃতিক বনায়ন, সামাজিক বনায়ন এবং কৃষি বনায়নকে বোঝায়। বনায়ন বলতে বোঝাই হচ্ছে প্রাকৃতিক বনায়ন, অর্থাৎ এই ধরনের বনগুলো প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে। সামাজিক বনায়ন যেগুলো সামাজিকভাবে হয়। আর কৃষি বনায়ন মানে হচ্ছে মানুষ কৃষিকাজের মাধ্যমে যেসব বনগুলোকে উৎপাদন করে, অর্থাৎ নিজেরা যেগুলো বন সৃষ্টি করে সেগুলোকে বলা হয় মূলত কৃষি বনায়ন। এখানে একটা কাজ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পরিবারের প্রতিদিনের গৃহীত খাদ্য, আমাদের যেই খাদ্যগুলো লাগে মূলত ধান। এই ধান থেকে হচ্ছে চাল উৎপাদন হয়, যেখান থেকে ভাত খেয়ে আমরা বেঁচে থাকি। তো ধান একটা পরিবারের প্রতিদিনের গৃহীত খাদ্যের একটা বিষয়, সে যেটা কৃষি থেকে আসে। তো কৃষির আলোকে কৃষির পরিধিটা সেই বিষয়টাকে চিহ্নিত করতে হবে। এইখানে ৩টা চিত্র দেওয়া হয়েছে। এই চিত্রগুলো হলো ধান, প্রথমে দেওয়া হয়েছে হচ্ছে ধানের ছবি, তারপর আছে হচ্ছে পাট এবং ৩ নম্বরে আছে হচ্ছে গম ক্ষেত। এগুলোর মধ্যে আমরা কিন্তু ধান এবং গমকে নিজেদের খাদ্য হিসেবে ব্যবহার করি এবং পাটকে আমাদের বস্ত্র শিল্পের জন্য ব্যবহার করা হয়। এরপরে আছে হচ্ছে পার্ট ২, ফসল, মৎস্য, পশু পাখি এবং বনায়ন। পূর্বোক্ত পাঠে আমরা কৃষি পরিধি সম্পর্কে আলোচনা করেছি। উক্ত পাঠে আমরা কোনো বিষয় কৃষির অন্তর্ভুক্ত তা জানতে পেরেছি। এখন আমরা ফসল, মৎস্য, পশু পাখি, বন ও বনায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হলো ফসল। ফসল উৎপাদন কৃষি কর্মকাণ্ডের মূল বিষয়। মানুষের খাওয়া, পরা অর্থাৎ বেঁচে থাকা ফসল উৎপাদনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা জানি যে মানুষ বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন হয়। আর এই খাবারটা কিন্তু ফসল, অর্থাৎ যেটা মানুষ উৎপাদন করে সেটাই মূলত তাদের ফসল। এটা হতে পারে কোনো গাছের ফল অথবা হতে পারে তাদের উৎপাদন করা কোনো শাকসবজি, আ বা ফল-ফলাদি অন্যান্য বিষয় হতে পারে। তো ফসল মূলত মানুষের উৎপাদন করা বিভিন্ন বিষয় যা খেয়ে আমরা বেঁচে থাকি। এটা আমাদের জীবনের সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। চাষের উপর ভিত্তি করে ফসলকে প্রধানত ২ ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে মাঠ ফসল এবং আরেকটা হচ্ছে উদ্যান ফসল। এখানে মাঠ ফসল বলতে মূলত বোঝায় যেগুলো আমরা মাঠে ফসল করে থাকি। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে মাঠ ফসলের উদাহরণ। এগুলো তোমরা মার্ক করে নিবে। মাঠ ফসল মূলত গম, ভুট্টা, পাট, তুলা ইত্যাদি। ধান, গম, ভুট্টা হলো দানা জাতীয় ফসল, যেগুলোকে মূলত মাঠ ফসল বলা হয়। দানা জাতীয় ফসল মানুষের প্রধান খাদ্য। দানা জাতীয় ফসল আমাদের শর্করার যোগান দেয়। মসুর, মাসকলাই, মুগ, ডাল জাতীয় ফসল আমিষ সরবরাহ করে। তেল জাতীয় ফসলের মধ্যে রয়েছে তিল, সরিষা, সূর্যমুখী। সূর্যমুখী হচ্ছে এটা একটা তেল জাতীয় ফসল। এগুলো গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা তোমাদের বইয়ে মার্ক করে রাখবে। এরপরে আছে হচ্ছে উদ্যান ফসল। তো উদ্যান ফসল মূলত কি? যে সারা বছরই কৃষকেরা উদ্যান ফসল উৎপাদন করে। উদ্যান ফসল মূলত কি বোঝায়? উদ্যান ফসলের মধ্যে উল্লেখযোগ্য আছে বিভিন্ন রকমের শাকসবজি, তারপর ফল, ফুল, মসলা ইত্যাদি। এগুলোকে মূলত বলা হয় হচ্ছে উদ্যান ফসল। উদ্যান ফসলের এই উদাহরণগুলো অনেক গুরুত্বপূর্ণ। যে শাকসবজি, ফলমূল, মসলা এগুলো কিসের উদাহরণ? এগুলো হচ্ছে উদ্যান ফসলের উদাহরণ। এগুলো একটু মার্ক করে রাখবে তোমরা। লাউ, সিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো অর্থাৎ আমরা যেগুলো শাকসবজি খেয়ে থাকি এগুলোই মূলত উদ্যান ফসল। অর্থাৎ যেগুলো বাগানে করা হয়। যেগুলো বাগানে করা হয় সেগুলোকেই মূলত উদ্যান ফসল বলা হয়। আর মাঠে করলে ওইটাকে আবার মাঠ ফসল বলা হয়। শীতকালীন এগুলো প্রধান সবজি। চাল, কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা, কচু, পটল, করলা ইত্যাদি গ্রীষ্ম ও বর্ষাকালীন সবজি। ফলের মধ্যে আম, কাঁঠাল, লিচু, জাম ইত্যাদি উল্লেখযোগ্য মৌসুমী ফল। আবার পেঁপে, নারিকেল, কলা ইত্যাদি সারা বছর পাওয়া যায়। শাকসবজি ও ফল থেকে আমরা ভিটামিন ও খনিজ পদার্থ পেয়ে থাকি। সুতরাং বলা যায় ফসল উৎপাদনের মাধ্যমে আমরা বেঁচে থাকার প্রায় সকল ধরনের খাদ্য উপাদানগুলোই পেয়ে থাকি। এরপরে আছে মৎস্য। মৎস্যের সাথে আমরা সকলেই পরিচিত। মাছ আমাদের রূপালী সম্পদ এবং আমিষ তৈরির কি প্রধান একটি উৎস। মাছ আমাদের রূপালী সম্পদ এবং আমিষের প্রধান উৎস। আমিষের সিংহভাগ অর্থাৎ 60% বা 60% যেটা আছে সেটা আমরা মাছ থেকে পাই। আমাদের প্রাণীজ আমিষের যে 60% আমাদের দেহে প্রয়োজন হয় সেটা আমরা মূলত মাছ থেকেই পেয়ে থাকি। মাছ আমাদের একটা প্রিয় খাদ্য। তাই আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি। বাংলাদেশের মাটি ও পানি মাছ চাষের জন্য অত্যন্ত উপযোগী। এদেশে চাষযোগ্য মাছের মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলোর মধ্যে আছে এই যে রুই, কাতলা, মৃগেল, চিংড়ি। এরপরে আছে হচ্ছে থাই পাঙ্গাস, সিলভার কার্প, গ্রাস কার্প, সরপুঁটি, তেলাপিয়া ইত্যাদি উল্লেখযোগ্য। বাংলাদেশ থেকে চিংড়ি সহ অনেক প্রজাতির মাছকে বিদেশে রপ্তানি করা হয়। চিংড়িকে বাংলাদেশ থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে বিদেশে রপ্তানি করা হয়। বাংলাদেশের যে চিংড়িটা আছে এটার কিন্তু অনেক বেশি চাহিদা রয়েছে বৈদেশিক বাজারে। এরপর আছে পশু পাখি। কৃষি কর্মকাণ্ডে বিরাট অংশ জুড়ে রয়েছে পশু পাখি প্রতিপালন। পশু পাখি ছাড়া ফসল উৎপাদন ও পুষ্টির কথা ভাবাই যায় না। পালিত পশুর মধ্যে গরু, মহিষ, ছাগল, ভেড়া প্রভৃতি অন্যতম। তন্মধ্যে গরু ও মহিষ হাল চাষ ও ভারবাহী হিসেবে ব্যবহার করা যায়। বর্তমানে যান্ত্রিক শক্তি পশু পাখির স্থান দখল করলেও এখন আমাদের দেশে পশু শক্তির প্রয়োজনীয়তাও শেষ হয়ে যায়নি। কৃষকেরা হাল চাষের কাজে গরু, মহিষ ব্যবহার করছেন ব্যাপকভাবে। অর্থাৎ আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে অনেকে হাল চাষের জন্য ট্রাক্টর ব্যবহার করে থাকেন। ট্রাক্টর ব্যবহার করলেও কিন্তু অনেক কৃষক আছেন যারা বিশেষ করে গ্রামে বসবাস করেন, তারা কিন্তু এখনও হাল চাষের জন্য গবাদি পশু পাখিকেই ব্যবহার করে যাচ্ছেন। এই জন্য বলেছে যে এগুলোর ব্যবহার এখনও গ্রামে থেকে
মানে যায়নি, আমাদের দেশে এখনো আছে। পাড়া গাঁয়ের পণ্য আনা নেওয়ার কাজেও কিন্তু গরু মহিষের গাড়ি এখনো ব্যবহার করা হচ্ছে। গরু মহিষ ছাগল ভেড়া পালন করে আমরা দুধ এবং মাংস পাচ্ছি, অন্যদিকে হাঁস মুরগি কবুতর তিতির ইত্যাদি পালন করে আমরা মাংস এবং ডিম পাচ্ছি। অর্থাৎ গবাদি পশু যেটা আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করে থাকে, এটাও কিন্তু কৃষির একটা গুরুত্বপূর্ণ অংশ। এরপর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে বন। বন এবং বনায়ন। এটা কি? গাছ দ্বারা আচ্ছাদিত এলাকাকে আমরা সাধারণত কি বলে থাকি? গাছ দ্বারা আচ্ছাদিত এলাকাকে আমরা সাধারণত বন বলে থাকি। অর্থাৎ গাছপালা দ্বারা আচ্ছাদিত এলাকাই হচ্ছে বন বা বাগান। আর যে পদ্ধতিতে বন তৈরি হয় তাকে বলা হয় বনায়ন। আমরা জানি প্রাণী ও উদ্ভিদের মধ্যে এক ধরনের নিবিড় সম্পর্ক আছে। গাছপালা অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাই অক্সাইড কি গ্রহণ করে। অর্থাৎ প্রত্যেকটা উদ্ভিদের কাজই হচ্ছে তারা তাদের খাদ্য তৈরির জন্য অক্সিজেনকে ত্যাগ করবে এবং কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করবে। তাদের খাদ্য তৈরির জন্য কার্বন ডাই অক্সাইড অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার প্রাণী অর্থাৎ আমরা যারা মানুষ আছি, মানুষ সহ অন্যান্য সকল প্রাণী, গরু ছাগল থেকে শুরু করে সকল প্রকারের প্রাণী, তারা কি করে? কার্বন ডাই অক্সাইডকে ত্যাগ করে এবং অক্সিজেন গ্রহণ করে। কাজেই প্রাণীকে বাঁচতে হলে গাছপালাকেও বাঁচাতে হবে। কোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের মোট আয়তনের শতকরা 25 ভাগ বনাঞ্চল থাকা দরকার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একটা দেশের মোট আয়তনের শতকরা 25 ভাগ বনাঞ্চল থাকা দরকার ওই দেশটা হচ্ছে তার হচ্ছে সাধারণ প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য। বনে বিভিন্ন ধরনের পাখি, পশু, কীটপতঙ্গ থাকে। বনের মাধ্যমে একদিকে কাঠ ও জ্বালানির চাহিদা পূরণ হয় এবং অন্যদিকে পরিবেশ ভালো থাকে। অর্থাৎ বনের যে কাঠগুলো রয়েছে এগুলো দিয়ে কিন্তু আমাদের জ্বালানির চাহিদা পূরণ হয় এবং অন্যদিকে পরিবেশও ভালো থাকে। এখানে একটা কাজ দেওয়া হয়েছে, এটা তোমরা নিজেদের মতো করে নিবে। সেটা হচ্ছে যে কৃষির পরিধির আলোকে তোমরা তোমাদের এলাকায় উৎপাদিত উদ্যান ফসল, মৎস্য, পশু পাখি এবং বনের গাছপালার একটা তালিকা তৈরি করো। অর্থাৎ তোমাদের এলাকায় যেই জায়গায় উদ্যান ফসলগুলো তৈরি করা হয়, কি ধরনের উদ্যান ফসল তৈরি করা হয়, তোমরা এখানে উদাহরণ দিতে পারো যে সিম তৈরি করা হয়, টমেটো তৈরি করা হয়, বেগুন তৈরি করা হয়। এগুলো মূলত উদ্যান ফসল এবং বলতে পারে যে মাঠ ফসলের মধ্যে কীগুলো রয়েছে, মাঠ ফসলের মধ্যে ধান, পাট, গম ইত্যাদি থাকতে পারে। পশু পাখির মধ্যে তোমরা এখানে উদাহরণ দিয়ে দিবে যে গরু, ছাগল পালন করা হয়। মৎস্য চাষের মধ্যে তোমাদের এলাকায় বড় যেগুলা পুকুরগুলো রয়েছে সেগুলোতে কি পরিমাণ মাছ চাষ করা হয় এবং সেগুলো মাছের প্রকার কোন জাতীয় মাছ চাষ করা হয় সেগুলো তোমরা এখানে উল্লেখ করে দিয়ে একটা তালিকা তৈরি করে দেবে। এরপর পার্ট ৩, এখানে আছে কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য এবং সেবা প্রাপ্তির উৎস। যে আমরা যে এত কৃষি আমাদের জন্য এত যে গুরুত্বপূর্ণ বাংলাদেশের মতো একটা দেশে, সেই দেশে কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য এবং সেবা প্রাপ্তির উৎস অর্থাৎ কোথায় আমরা এই কৃষি বিষয়ক বিভিন্ন প্রয়োজনীয় তথ্যগুলো পাবো বা সেবাগুলো পাবো, যার মাধ্যমে আমরা সঠিকভাবে কৃষির কাজ করতে পারবো। তো সেটা হচ্ছে অভিজ্ঞ কৃষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর ও মৎস্য সম্পদ অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা ও কর্মচারীরা কৃষকদের কৃষি বিষয়ক তথ্যাদি ও সেবা দিয়ে থাকেন। এটা কিন্তু প্রত্যেকটা এলাকাতেই আছে যে অভিজ্ঞ কৃষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর এগুলো কিন্তু প্রত্যেকটা এলাকায় থাকে। তো এনাদের যারা হচ্ছে বড় কর্মকর্তারা থাকে তারা কি করে? তারা সাধারণ যারা কৃষক রয়েছে, কৃষক দের তারা হচ্ছে বিভিন্ন ধরনের মানে তথ্যাদি দিয়ে তারা সেবা দিয়ে থাকেন। অর্থাৎ বিভিন্ন ধরনের কৃষিকাজের জন্য কোনটা ভালো হবে, কিভাবে ফসল ফলালে ফসলগুলো দ্রুত হচ্ছে ফসলগুলো দ্রুত বৃদ্ধি পাবে, এই বিষয়গুলো তারা মূলত এখানে বলে থাকেন। তো তাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের সেবা পেতে পারি। অভিজ্ঞ কৃষক একজন স্থানীয় নেতা এবং একজন পরামর্শদাতা। তিনি স্বতঃস্ফূর্ত হয়ে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখেন ও নতুন প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর রাখেন। এছাড়াও তিনি গণমাধ্যম থেকে অনেক তথ্য সংগ্রহ করেন। ফলে তিনি স্থানীয় তথ্যভান্ডার হিসেবে পরিচিতি লাভ করেন। সম্প্রসারণ কর্মকর্তারা যখন এলাকা পরিদর্শনে যান, তখন অভিজ্ঞ কৃষকের শরণাপন্ন হন এবং তাদের সঙ্গে নিয়ে কৃষকদের গৃহ এবং খামার পরিদর্শন করেন। অর্থাৎ প্রতিটা এলাকায় কিছু লোক থাকে যারা এই কৃষি বিষয়ক অনেক তথ্যাদি তারা হচ্ছে যে চাষবাস করার মাধ্যমেই কিন্তু তারা অর্জন করেন। এদেরকে বলা হয় হচ্ছে অভিজ্ঞ কৃষক, যারা খুব সুন্দরভাবে ফসল ফলাতে পারেন। তো তাদের সহযোগিতার মাধ্যমেই যারা অন্যান্য কৃষক রয়েছে অর্থাৎ নতুন যারা কৃষিকাজে আসছেন, তো তাদেরকে তারা কি করেন? বিভিন্ন বিষয়ে তথ্যাদি প্রেরণ করে থাকে। অর্থাৎ এই যারা যখন বিভিন্ন এলাকায় পরিদর্শনে যান তখন অভিজ্ঞ কৃষকের তারা শরণাপন্ন হয় এবং তাদেরকে সঙ্গে নিয়ে কৃষকদের গৃহ, খামার পরিদর্শন করেন এবং মাঝের মধ্যে কৃষক সভা ও উদ্যান বৈঠক করেন। এভাবে অভিজ্ঞ কৃষকেরা কৃষির জ্ঞানের পরিধি বৃদ্ধি করেন। অতঃপর তিনি নিজ এলাকার কৃষকদের কৃষি বিষয়ক পরামর্শ দান করেন। কৃষকেরা ফসল নিয়ে নানা সমস্যায় ভোগেন, যেমন ফসলের বিভিন্ন রোগ হয়। আমরা জানি যে ফসলের ধানের সহ শুরু করে যত প্রকারের ফসল রয়েছে যেগুলো মূল্যবান ফসল সেগুলো ফসলে কিন্তু অনেক ক্ষতিকর রোগও হয় এবং এগুলো ফসলের রোগগুলোকে কিন্তু ভালো করা না গেলে ফসলগুলো কিন্তু মারা যায় এবং ফসলের উৎপাদন অনেক কমে আসে। কীটপতঙ্গ দ্বারা অনেক সময় ফসল আক্রান্ত হয়। বন্যা এবং খরা দেখার ফলে কিন্তু ফসলগুলো মারা যায়। তো এইসব প্রতিকূল অবস্থার মোকাবেলা করার জন্য প্রাথমিকভাবে কৃষকেরা অভিজ্ঞ কৃষকের দ্বারস্থ হয়ে থাকেন, আর তিনিও আন্তরিকভাবে যতটুকু জানেন সে মোতাবেক কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন। এরপর আছে কৃষি বিষয়ক অধিদপ্তর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য সম্পদ অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তারা যার যার অবস্থান থেকে কৃষকদের তথ্য প্রদান ও সেবা দিয়ে থাকেন। তারা নির্দিষ্ট প্রযুক্তির ওপর পোস্টার, লিফলেট, বুকলেট তৈরি করে কৃষকদের মধ্যে বিতরণ করে থাকেন। আবার রেডিও, টেলিভিশনের মাধ্যমে কৃষি তথ্য প্রচার করেন। অর্থাৎ যে কোনোভাবেই হোক তারা কি করেন, তাদের কাজই হচ্ছে যারা কৃষক রয়েছেন তাদেরকে সচেতনতা বৃদ্ধি করা এবং কিভাবে তারা আরও সুন্দরভাবে ফসলগুলো উৎপাদন করতে পারবেন এই বিষয়গুলোই তাদের কাছে উপস্থাপন করা। কৃষি তথ্য প্রচারের জন্য কৃষি তথ্য সার্ভিস নামে একটি সংস্থা আছে বাংলাদেশে। সম্প্রসারণ কর্মীরা কৃষকদের খামার ও গৃহ পরিদর্শন করেন, কৃষকদের সাথে সভা করেন, নতুন প্রযুক্তি বা পদ্ধতি প্রদর্শন করেন এবং নতুন প্রযুক্তি ব্যবহারের ফলাফল প্রদর্শন করেন। এছাড়াও তারা কৃষি মেলার আয়োজন করে কৃষকদের জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা করেন। তবে সবচেয়ে আকর্ষণীয় হলো কৃষকেরা কৃষি সমস্যা নিজেরা চিহ্নিত করেন, যার কিছুটা সমাধান নিজেরা দিতে পারেন। যেসব সমস্যার সমাধান কৃষকেরা দিতে পারেন না, কেবল সেগুলো সম্পর্কে সম্প্রসারণ কর্মকর্তারা পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষক মাঠ স্কুল স্থাপন করা হয়েছে। এই স্কুলের মাধ্যমেও কৃষকেরা সমন্বিত ফসল ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখানে পাশে দেখা যাচ্ছে কৃষি মেলার একটা আয়োজন করা হয়েছে। এই কৃষি মেলার মাধ্যমে মূলত বাংলাদেশে যে কৃষকেরা আছে তাদেরকে বিভিন্ন ফসল উৎপাদন সম্পর্কে সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। অর্থাৎ একটা ফসলকে কিভাবে হচ্ছে ফলাতে হয় বা উৎপাদন করতে হয় এই বিষয়গুলো তারা সুন্দরভাবে এখানে হাতে কলমে দেখিয়ে দেয়। স্থানীয় কৃষি অফিস, বাংলাদেশের প্রতিটি উপজেলায় কৃষকদের সেবা প্রদানের জন্য কিন্তু কৃষি অফিস, প্রাণী সম্পদ, মৎস্য অফিস আছে। এটা আমরা জানি প্রত্যেকটা যেটা উপজেলা সদর আছে সেগুলো জায়গাতে মূলত এই অফিসগুলো থাকে। এসব অফিসে দক্ষ কৃষিবিদ দ্বারা পরিচালিত হয়ে থাকে। অফিসের তৃণমূল কর্মীরা কৃষকদের সাথে সভা করেন, সবাই কৃষকদের সমস্যা সম্পর্কে আলোচনা করা হয় এবং সমাধান দেওয়া হয়। অর্থাৎ এখানেও তারা কি করতে পারেন, তারা কিন্তু সমস্যার সমাধানগুলো পেতে পারেন বাংলাদেশের কৃষকেরা। এরপর ঘ নম্বরে আছে হচ্ছে কৃষি মেলা। এই যে এই পাশে যে ছবিটা দেওয়া হয়েছে এটাই সুন্দর একটা কৃষি মেলার ছবি দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে হচ্ছে যে কৃষকেরা বিভিন্ন ফসল উৎপাদন সম্পর্কে প্রশিক্ষণ পেয়ে থাকবেন। কৃষি মেলায় মূলত কৃষির আধুনিক প্রযুক্তি, কৃষি উপকরণ ও উৎপাদিত কৃষিপণ্য একসাথে একমাত্র কৃষি মেলার মাধ্যমে দেখানো সম্ভব। গ্রামের মতো শহরেও এই ধরনের মেলার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। এই মেলায় এক নজরে নানা ধরনের ফসল দেখা সম্ভব হয়। এই মেলায় চারা, বীজ, সার, কৃষি প্রযুক্তি ইত্যাদি দেখানো ও বিক্রি করা হয়। এই মেলায় কৃষি বিষয়ক নানা লিফলেট, পুস্তিকা, বুলেটিন, পত্রিকা প্রদর্শিত হয় এবং বিনামূল্যে দর্শকদের দেওয়া হয়। এতে কৃষি কার্যক্রমে জড়িত ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত দর্শকগণও কৃষি কার্যক্রমে উদ্বুদ্ধ হন। সুতরাং কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষি মেলার কোনো প্রকারের বিকল্প নেই। এটা আমরা বুঝতে পারলাম। সর্বশেষ পার্ট 4 আছে কৃষি শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাপনায় বিভিন্ন স্তরে কৃষি শিক্ষা দেওয়া হয়। মাধ্যমিক বিদ্যালয়ে অনেক আগে থেকে কৃষি শিক্ষা দেওয়া হচ্ছে। যেমন তোমরা এই কৃষি শিক্ষা বইটা পাচ্ছ। এই বইয়ের মূল কাজই হচ্ছে তোমাদেরকে কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের জ্ঞান দেওয়া। উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার সাথেও কৃষি শিক্ষা যুক্ত করা হয়েছে। ঝরে পড়া শিক্ষার্থীরা লব্ধ কৃষি জ্ঞান কৃষিকাজে ব্যবহার করে থাকেন। বাংলাদেশে 16টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে। এছাড়াও প্রাইভেট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে। কারিগরি বোর্ডের একাডেমিক অধীনে থেকে ইনস্টিটিউটগুলো 4 বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা প্রদান করে থাকে। উচ্চতর কৃষি শিক্ষার জন্য বাংলাদেশে 5টি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় আছে। অর্থাৎ যেগুলোর মাধ্যমে একজন চাইলে তোমাদের মধ্যে তোমরা চাইলেই ইচ্ছে করলে এই ধরনের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেও নিজেদের ক্যারিয়ার গড়তে পারো। রাজশাহী, খুলনা, এখানে দেখো আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে যে তাছাড়াও রাজশাহী, খুলনা বিশ্ববিদ্যালয়েও কৃষি অনুষদ চালু আছে। কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি অনুষদ হতে কৃষিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। এগুলো হচ্ছে মূলত বাংলাদেশের কৃষি বিষয়ক উচ্চতর গবেষণা। কৃষি গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশে অনেকগুলো কৃষি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। যেমনটা আমরা একটু আগে দেখলাম, বেশিরভাগ গবেষণা প্রতিষ্ঠানই নির্দিষ্ট ফসলের উপর গবেষণা করে থাকে। যেমন বাংলাদেশে পাট গবেষণা ইনস্টিটিউট পাট উন্নয়নের জন্য যাবতীয় গবেষণা করে। ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ইক্ষু উন্নয়নের জন্য যাবতীয় গবেষণা করে। কৃষি গবেষণা ইনস্টিটিউট ও পরমাণু গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন ফসলের উপর গবেষণা করে। কৃষি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত মেধাবী কৃষিবিদগণেরা গবেষণা প্রতিষ্ঠানসমূহে যোগদান করেন। তারা গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে নিজেদেরকে নিয়োজিত রাখেন। এর ফলে কৃষকেরা উন্নত মানের ফসলের বীজ, নতুন জাত, রোগ এবং কীটপতঙ্গের প্রতিকার সহ নানা প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম হয়েছেন। ফসল সম্পর্কিত গবেষণা প্রতিষ্ঠান ছাড়াও প্রাণী ও মাছের উপর গবেষণার জন্য বাংলাদেশে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট এবং মৎস্য গবেষণা ইনস্টিটিউট রয়েছে। এই গবেষণার ফলে প্রাণী পালন ও মাছ চাষের অনেক প্রযুক্তি উদ্ভাবন হয়েছে। এর ফলে প্রোটিন ব্যবসার দ্বার উন্মুক্ত হয়েছে। সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠান থেকে গবেষণার ফলাফল সম্পর্কিত লিফলেট, পুস্তিকা প্রকাশ করে জনগণকে অবহিত করা হচ্ছে। কৃষি বিজ্ঞানী, কৃষি গবেষণা প্রতিষ্ঠানে যিনি গবেষণা করে নতুন নতুন জাত প্রযুক্তি আবিষ্কার করেন
তিনিই হলেন কৃষি বিজ্ঞানী। তিনি একটি ফসলের জীবনচক্র সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন এবং তার নিকট কৃষি বিষয়ক নানা প্রকারের তথ্য পুঞ্জীভূত থাকে। তার নতুন ফসল ও প্রাণীর উন্নত জাত, উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি উদ্ভাবন করে দেশের কল্যাণ সাধন হয়েছে। এখানে আমরা কয়েকটা বিষয় নতুনভাবে জানলাম। এই নতুন শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো ভালোভাবে আমাদেরকে মনে রাখতে হবে। সেই নতুন শব্দগুলো কি, কি? নতুন শব্দগুলো হলো কৃষক মাঠ স্কুল, অর্থাৎ মাঠ পর্যায়ে যেগুলো কৃষকের স্কুল থাকে, যেখানে কৃষকদের বিভিন্ন রকমের অভিজ্ঞতা বৃদ্ধির জন্য তাদেরকে হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হয়, সেটা হচ্ছে কৃষক মাঠ স্কুল। অভিজ্ঞ কৃষক, আর তারপর হচ্ছে উঠান বৈঠক, অনুষদ, অর্থাৎ হচ্ছে যে কৃষির যেই হচ্ছে বিভাগে আমরা কৃষি বিষয়ে বিভিন্ন রকমের হচ্ছে উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারবো, সেটাকে বলা হয় কৃষি অনুষদ। কৃষি বিজ্ঞানী, যারা কৃষি বিষয়ক অনেক বেশি জ্ঞান রাখেন, তাদেরকে কৃষি বিজ্ঞানী বলা হয়। এবং সর্বশেষ কৃষি মেলা, যেটার মাধ্যমে গ্রাম পর্যায়ে এবং শহর পর্যায়ে উভয় এলাকার মানুষদের মাঝে কৃষি বিষয়ক বিভিন্ন সচেতনতা সৃষ্টি করা যায়। তো এই শব্দগুলো আমরা নতুন শিখলাম, সেগুলো অনেক গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো ভালোভাবে আমাদেরকে দেখে নিতে হবে। সর্বশেষ অধ্যায় এখান থেকে। তো এরপর আছে তোমাদের অনুশীলনী। অধ্যায় শেষ হয়ে গেল। অনুশীলনীতে প্রথমে আছে শূন্যস্থান পূরণ করা, এরপর আছে হচ্ছে বাম পাশের সাথে ডান পাশের যে মিলকরণ, এইটা আছে। এরপর আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, বর্ণনামূলক প্রশ্ন উত্তর। এগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ। যেমন ১ নম্বর যে এমসিকিউটা আছে, এটা যদি আমরা একটু দেখি ভালোভাবে, যে পাট গবেষণা ইনস্টিটিউট নিচের কোন ফসল নিয়ে গবেষণা করে? এটা আমরা আগেই পড়ছিলাম যে পাট গবেষণা ইনস্টিটিউট পাট বিষয়ে গবেষণা করে। আবার এছাড়াও অর্থাৎ যেই গবেষণা ইনস্টিটিউট রয়েছে সেটা সেই ফসল নিয়েই গবেষণা করে। তাহলে পাট গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশে পাট নিয়ে হচ্ছে পাট ফসল নিয়ে গবেষণা করে। এরপর নিচে যদি সৃজনশীল প্রশ্ন দেখো, এখানে ২ ধরনের ফসল দেওয়া হয়েছে। এখানে কিন্তু প্রশ্ন দেখেই বোঝা যাচ্ছে যে ক নম্বরে যেই ফসলটা দেওয়া হয়েছে এটা কিন্তু মাঠ ফসল। অর্থাৎ এগুলো মাঠে ফলন করা হয়। এটা ধান, গমের একটা ছবি দেওয়া হয়েছে। আর খ নম্বর যেটা আছে সেটা হচ্ছে উদ্যান ফসল। অর্থাৎ এখানে একটা আম গাছকে দেখানো হয়েছে যেটা বাগানে চাষ করা হয়। প্রথম প্রশ্ন হচ্ছে মাঠ ফসল কাকে বলে? এটা আমরা একটু আগেই পড়ে এসেছি যে মাঠ ফসল কাকে বলে? এটা হচ্ছে যে সকল ফসল আমরা মাঠে চাষ করি সেগুলোকে মূলত মাঠ ফসল বলা হয়। তো মাঠে যেগুলো ফসল চাষ করা হয় সেগুলোই মূলত মাঠ ফসল। আর এরপরে যখন দেখা হয়েছে যে কৃষি বিষয়ক একটি সমস্যার নাম লেখো, কোন ধরনের সমস্যায় পড়তে হয়? কৃষি বিষয়ক একটা সমস্যা এটা হতে পারে যে কৃষিতে বিভিন্ন রকমের পতঙ্গের আক্রমণ হতে পারে। হচ্ছে বিভিন্ন রকমের ফসল রোগাক্রান্ত হয়ে যেতে পারে। ফসলে বিভিন্ন রকমের পোকার আক্রমণ হতে পারে, কীটপতঙ্গের আক্রমণ হতে পারে। তো এগুলোই হচ্ছে মূলত কৃষি বিষয়ক সমস্যা, যেগুলো তোমরা উল্লেখ করে দিতে পারো। এখানে নৈর্ব্যক্তিক এবং হচ্ছে সৃজনশীল প্রশ্নে ভালো করার জন্যে গাইডের প্রত্যেকটা অনুশীলনী শেষে যেগুলো নৈর্ব্যক্তিক বা এমসিকিউ প্রশ্ন থাকে এবং সৃজনশীল প্রশ্ন থাকে, এগুলো ভালোভাবে পড়ে নিতে হবে এবং মুখস্থ করে রাখতে হবে। এগুলো থেকে মূলত পরীক্ষায় প্রশ্ন আসে। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই ছিল। তোমরা যারা নতুন ছিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকে তোমাদের মূলত ক্লাস 6 এর কৃষি শিক্ষা ক্লাস নিয়ে আসলাম। আমরা মূলত ক্লাস 6 এর সকল ধরনের ক্লাস নিয়ে আমাদের চ্যানেলে আসবো। তো আজকে ক্লাস এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ সবাইকে।